অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার শাসকদের দীর্ঘ কয়েক মাস ধরে চলা গণহত্যার প্রতিশোধ নিতে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র মুক্তিকামী যোদ্ধারা। এ পরিস্থিতিতে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দুঃসাহসিক মুখোমুখি আক্রমণকে দুঃস্বপ্ন বলে আখ্যা দিয়েছে মার্কিন নৌবাহিনীর ফাইটার পাইলটেরা। এ বিষয়ে 13 জুলাই শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম প্রেস টিভি। ইয়েমেনি সেনাবাহিনীর সাথে 9 মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হবার পর ফাইটার পাইলটরা শুক্রবার ভার্জিনিয়ায় ফিরে এসেছে। এদিকে এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নৌবাহিনীর সবচেয়ে তীব্র চলমান সামুদ্রিক যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে সংবাদ সংস্থা CBS নিউজ। ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার এয়ারক্রাফট এরিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে রয়েছে F-18 সুপার হর্নেট স্কোয়াড্রন 3টি যুদ্ধ জাহাজ, যাদেরকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্র যুদ্ধ জাহাজগুলিকে সুরক্ষা দেবার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়া ছেড়ে যায়, কিন্তু ইয়েমেনের ফিলিস্তিনপন্থী প্রতিশোধমূলক হামলা বেড়ে যাওয়ায় কৌশলগতভাবে জলপথে এই গ্রুপটির দায়িত্বের মেয়াদ 2 বার বাড়ানো হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই যুদ্ধ সম্পর্কে লেফটেন্যান্ট CMDR চ্যারিটি সোমা তার তিক্ত অভিজ্ঞতা CBS নিউজকে জানিয়েছে। তিনি বলেছেন, সত্যি বলতে এটা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমি মনে করি না যে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে বলে আশা করেছিল। কমান্ডার বেনিয়ামিন অরলফ একজন নৌবাহিনীর পাইলট। ভার্জিনিয়া বিচের সাংবাদিকদের বলেন যে সাম্প্রতিক দশকগুলোতে তিনি নিজের সহ বেশিরভাগ নাবিকই এভাবে গুলিবদ্ধ হবার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বিস্ময় প্রকাশ করে আরও বলেন, এটি অবিশ্বাস্যভাবে অন্যরকম ছিল এবং আমি সত্যিই বলবো যে এটি ছিল তাদের জন্য বেশ মানসিক চাপে। এটি এমন একটি বিষয় যা উপস্থাপন না করা পর্যন্ত আমরা চিন্তাই করতে পারবো না। CBS নিউজ যখন জিজ্ঞাসা করেছিল যে তারা এমন কিসের মুখোমুখি হয়েছিল যার জন্য এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ নৌযুদ্ধ হিসেবে বর্ণনা করা যেতে পারে, তখন অরলফ বর্ণনাটিকে বেশ উপযুক্ত বলে অভিহিত করেছিলেন। মার্কিন নৌবাহিনীর সাথে ইয়েমেনি সেনাবাহিনীর সংঘর্ষের তীব্রতার উপর গুরুত্ব দিয়ে অরলফ বলেছেন যে এই হামলা কোনো দূরপাল্লার টার্গেট ছিল না, বরং এটি ছিল ঠিক সামনাসামনি মুখোমুখি হামলা। CBS নিউজ তাদের অনুসন্ধানী প্রতিবেদনে ক্যাটলিন জেরোনিমাসের বক্তব্য তুলে আনেন। ক্যাটলিনের স্বামী ছিলেন একজন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এবং পাইলট। তিনি জানান যে তাদের প্রাথমিকভাবে ধারণা ছিল এটি একটি শিশুতোষ মজার কোনো অ্যাসাইনমেন্ট এবং তুলনামূলকভাবে সহজ কিছু, কিন্তু আদতে ঘটনাগুলো ছিল ঠিক উল্টো। ইয়েমেনের একের পর এক বাধার মুখে আইজেনহাওয়ারের পরিকল্পনা ভেস্তে যায়, যা নিঃসন্দেহে ছিল আমাদের জন্য খুবই কঠিন এবং চাপের। এপির রিপোর্ট অনুযায়ী আমেরিকান মিলিটারি কমান্ডার এবং বিশেষজ্ঞরা মনে করেন যে লোহিত সাগরে ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য মার্কিন নেতৃত্বাধীন অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের নৌবাহিনীর জন্য সবচেয়ে তীব্র চলমান সামুদ্রিক যুদ্ধে পরিণত হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, একটানা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখোমুখি হওয়ায় মার্কিন নৌবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে এবং যুদ্ধে অংশ নেওয়া কমান্ডাররাও বারবার সতর্ক করে দিয়ে বলেছিলেন যে পরিস্থিতি তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ এবং তেল কোম্পানিগুলোর ট্যাঙ্কারগুলো সুয়েজ খালের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিরোধ বাহিনীর হামলার কারণে বাণিজ্য রুটে পরিবর্তন এনে ট্রানজিট নিতে বাধ্য হয়। এ সময় সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকা মহাদেশের পাশ দিয়ে হাজার হাজার মাইল প্রদক্ষিণ করতে বাধ্য হচ্ছে। 7 অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলা অপারেশন আল আকসা স্টর্মের পরপরই গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে দখলদার বাহিনী ইসরায়েল। এই বর্বর দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামের প্রতি ইয়েমেনিরা তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে যে গাজায় ইসরায়েলের স্থল এবং আকাশ অভিযানে অন্তত 38,345 জন নিহত এবং আরও 88,295 জন আহত হয়েছে। এই গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না। তাছাড়াও ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন যে তাদের জন্য আমেরিকাকে সরাসরি মোকাবেলা করা একটি বড় সম্মান এবং আশীর্বাদ সম।